আপনারা যারা খাদ্য অধিদপ্তরের 22টি ক্যাটাগরির 1337 পদের নিয়োগ পরীক্ষার জন্য ওয়েট করছেন, আপনাদের জন্য সুখবর হচ্ছে খাদ্য অধিদপ্তর হতে সাম্প্রতিক সময়ে এই 22টি ক্যাটাগরি 1377 পদের নিয়োগ পরীক্ষার উদ্দেশ্যে দরপত্র প্রকাশ করেছে। এই দরপত্রের সাবমিটের লাস্ট ডেট হচ্ছে 29/12/2024। দরপত্র দেওয়ার অর্থ হলো যে এই পরীক্ষাটি খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে, অর্থাৎ যে কোনো একটা প্রতিষ্ঠান সিলেক্ট করা হবে, সিলেক্ট করার পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হবে এই পরীক্ষা নেওয়ার জন্য। তো আজকে আমরা এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রিপারেশনের অংশ হিসাবে আমরা এখানে একটি মডেল টেস্ট দেখার চেষ্টা করব। প্রথম মডেল টেস্ট, এভাবে আমাদের বেশ কয়েকটি মডেল টেস্ট চলবে। পরবর্তী লেকচারে আপনারা এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার খুঁটিনাটি, কত নম্বরের পরীক্ষা হতে পারে, এই বিষয়গুলো আমার পূর্বের লেকচারেও আলোচনা করা আছে। তারপরেও আমি আর একবার রিভিশন করার চেষ্টা করব এই বিষয়টি। পরবর্তী ভিডিওটি পেতে আমার এই চ্যানেলটি আপনারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। 1 নম্বর মডেল টেস্টের 1 নম্বর যে প্রশ্নটি এখানে বলা হচ্ছে 5 এবং 96 এর মধ্যে 5 ও 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি? এই প্রশ্নটি ডাক অধিদপ্তর উপজেলা পোস্টমাস্টার পদের নিয়োগ পরীক্ষায় 2010 সালে এসেছিল। বিষয়টা হচ্ছে এরকম যে 5 থেকে 95 এর মধ্যে যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোর কতগুলি সংখ্যা 5 এবং 3 দ্বারা বিভাজ্য, মানে শুধু 5 দ্বারা না, শুধু 3 দ্বারা না, দুইটা দ্বারাই, অর্থাৎ 5 দ্বারাও যাবে 3 দ্বারাও যাবে। যদি শুধু 5 দ্বারা যায় তাহলে হবে না, যদি শুধু 3 দ্বারা যায় তাহলে হবে না। যেমন 5 থেকে 95 এর মধ্যে 5 আছে, 10 আছে, আবার 9 আছে, এরকম। এইটা কিন্তু 5 দ্বারা ডিভিজেবল, বাট এই 3 দ্বারা ডিভিজেবল নয়, যার কারণে আমাদের এটা বাদ দিতে হচ্ছে। 10 কে কিন্তু 5 দ্বারা ডিভিজেবল, বাট এই 3 দ্বারা ডিভিজেবল নয়, যার কারণে আমাদের এই 10টাও বাদ দিতে হচ্ছে। এবার এই 9 কে কিন্তু 3 দ্বারা ডিভিজেবল, বাট 5 দ্বারা ডিভিজেবল নয়, যার কারণে আমরা এই 9 কেও বাদ দিচ্ছি। তাহলে নিব কোনটা? আসলে নিব আসলে এমন একটা সংখ্যা আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে সংখ্যাটিকে 5 এবং 3 দ্বারা ভাগ করা যায়। যেমন আমি যদি এখানে 15 লিখি, এই যে 15 সংখ্যাটা, এই সংখ্যাটা কিন্তু 5 দ্বারাও ডিভিজেবল, আবার 3 দ্বারাও ডিভিজেবল কিন্তু এই সংখ্যাটা। তার মানে 15 আমরা নিতে পারি, এরকম করে 30 আমরা নিতে পারি, 45 আমরা নিতে পারি। এখন কথা হচ্ছে যদি এই সংখ্যাটা যদি অনেক বড় থাকে সেক্ষেত্রে তো আমরা মুখে মুখে ক্যালকুলেশন করতে পারবো না। সেক্ষেত্রে আমরা করব কি, যে সংখ্যা দুইটা দ্বারা বিভাজ্যের কথা বলা থাকবে এই দুইটার আমরা লসাগু বের করব। তো আমাদের এখানে এই 5 আর 3 এর লসাগু কত? আমাদের 5 আর 3 এর লসাগু হচ্ছে আমাদের 15। তাহলে এই 15 দ্বারা যে সংখ্যাগুলো ভাগ যাবে সেই সংখ্যাগুলো হচ্ছে উত্তর। তাহলে 5 থেকে 95 এর মধ্যে পদ কতটি আছে আপনাকে এটা দেখতে হবে। 5 থেকে 95 এর মধ্যে 90টি পদ আছে, কারণ এখানে 1 থেকে তো 4 নাই, আর এখানে 90 এর উপরে আবার 5 আছে। তার মানে এইখানে আমাদের হচ্ছে টোটাল 90টি পদ আছে। কতটি পদ আছে? এই 90টি পদ আছে। এই 90 কে, এই যে আমাদের এখানে লসাগু কত আসলো? 15 আসলো। এই 15 দ্বারা 90 কে আমরা ভাগ করব। 15 দ্বারা 90 কে আমরা ভাগ করব। ভাগ করার পরে আমরা এখানে 6 15 90 পাচ্ছি, ভাগশেষ 0। তার মানে এখানে 15 দ্বারা এই 5 থেকে 95 এর মধ্যে টোটাল 6টি সংখ্যাকে ভাগ করা যাবে। তার মানে অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার ক, 6টি। 2 নম্বর যে ম্যাথটি, এই ম্যাথটি বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এই পদের নিয়োগ পরীক্ষা এসেছিল 2022 সালে। এখানে বলা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত? এখানে অপশনটা গুলো দেয়া আছে। তো আমরা তো আসলে শিখে আসছি যে মৌলিক সংখ্যা কোনগুলো, এবং এই কোশ্চেনটি খুবই সিম্পল একটা কোশ্চেন, যে 1 থেকে 15 কথা বলছে। যদি বড় মৌলিক সংখ্যার কথা বলা হতো সেক্ষেত্রে একটু টাফ হতো, বাট 1 থেকে 15 বলায় আমরা কিন্তু ইজিলি মৌলিক সংখ্যাগুলো বের করতে পারি। একটা হচ্ছে 2, আমরা জানি যে প্রথম জোড় মৌলিক সংখ্যা হচ্ছে 2, বা প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। 1 কখনো মৌলিক সংখ্যা নয়। 2, 3, 5, 7, 11, 13, এরপরে কিন্তু আমাদের হচ্ছে 17 মৌলিক সংখ্যা আছে। আমাদের তো এই সূত্র নেওয়া যাবে না, কারণ এখানে বলা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত মৌলিক সংখ্যার কথা। তো ফার্স্টে আমরা এই মৌলিক সংখ্যাগুলো কি করব? যোগ করব।
মৌলিক সংখ্যার সংজ্ঞাটা যদি একটু বলে রাখি, যে সংখ্যাগুলোকে শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই ভাগ যাবে, আর কোনো সংখ্যা দ্বারা ভাগ যাবে না, তাদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। সেই শর্ত মতে আমাদের এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবং ইনিশিয়াল মৌলিক সংখ্যা বা আদি মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 2, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো 2 থেকে স্টার্ট হয়। এখন আমরা এগুলোর গড় বের করব। গড় বের করার ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে সংখ্যাগুলোর যোগফল ভাগ সংখ্যাগুলোর সংখ্যা। আমি যদি লিখি একটু, গড় সমান সংখ্যাগুলোর যোগফল এগুলোর যোগফল বাই সংখ্যাগুলোর সংখ্যা। এটা হচ্ছে আমাদের গড় নির্ণয়ের ফর্মুলা। আমাদের এখানে গড়ই নির্ণয় করতে বলছে। সংখ্যাগুলোর যোগফল, তার মানে এগুলো সবগুলো যোগ করতে হবে। দেখুন এখানে 13, এখানে 11, 3 আর 1 4, মানে এখানে 24, আর এখানে 7। 24 আর 7 হচ্ছে আমাদের 7 আর 4 11, 31। আর এখানে হচ্ছে 5 আর 3 8 আর 2 10। তার মানে হচ্ছে সবগুলো যোগ যদি আমরা করি, এখানে পাচ্ছি আমরা 41 পাচ্ছি। এই সংখ্যাগুলোর যোগফল আমি এখানে 41 লিখলাম। এরপরে বলছে সংখ্যাগুলোর সংখ্যা, অর্থাৎ টোটাল কতটি সংখ্যা আপনি যোগ করেছেন। 1 2 3 4 5 6, 6টি সংখ্যা আমরা যোগ করেছি। সুতরাং সংখ্যাগুলোর সংখ্যা এখানে হবে। তার মানে হচ্ছে এই 41কে 6 দ্বারা ভাগ করলে যা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এদিকে ভাগ করার চেষ্টা করি। 41কে ভাগ করব 6 দ্বারা, 6 48। 6 দ্বারা আমাদের 41কে যদি ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমাদের আর সেখানে 6 6 36, 6 বার যদি দিই 36, বিয়োগ করলে এখানে আসে হচ্ছে আমাদের 5। এখন আমরা এখানে করব কি, যেহেতু আমাদের এটা ভাগশেষ এখনো মেলেনি, সেক্ষেত্রে আমরা এখানে একটা দশমিক নিয়ে এখানে একটা শূন্য দিব। শূন্য যদি দিই তাহলে 50 আসে। তার মানে 6 যদি 8 বার দিই আমরা, 6 48। ওকে, বিয়োগ করলে আমাদের এখানে 2 থাকে। দেখুন এইখানে অপশনটা দেখুন 6.8, এদিকে কোথাও 6.8 যদি আপনার থাকে তাহলে আপনি সেটা দেখাবেন। আর যদি 6.8 এর পরে আবার দশমিকের একটা ঝামেলা থাকে, সেক্ষেত্রে আপনার ফুল ভাগটাই করতে হবে। তার মানে এখানে আমরা 6.8 পাচ্ছি, আর এই অপশনগুলোতে শুধুমাত্র গ নম্বরই 6.8 আছে। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে এই যে মিস্টার গ। 3 নম্বর প্রশ্নটি ক্যাব এর উপসহকারী প্রকৌশলী পদে এসেছিল 2021 সালে, অর্থাৎ হচ্ছে সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষাগুলোর একটা নিয়োগ পরীক্ষা এখানে এসেছে। এখানে বলা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা কোনটি। আমাদের এখানে যে অপশনগুলো রয়েছে, এখানে ক নম্বর অপশনে দেখেন একটা ফ্র্যাকশন, ডেসিমেল ফ্র্যাকশন আছে। এখানে খ নম্বরে কিন্তু ডেসিমেল ফ্র্যাকশন, বাট গ নম্বরে এসে আমাদের নর্মাল ফ্র্যাকশন এবং ঘ নম্বরে কিন্তু নর্মাল ফ্র্যাকশন। আমরা এই ম্যাথটি করার জন্য এই যে অপশনগুলোকে সবগুলোকে একই ক্যাটাগরিতে কনভার্ট করব। যেমন ক নম্বরে ডেসিমেল ফ্র্যাকশন, খ নম্বরে ডেসিমেল ফ্র্যাকশন, আমরা এই গ নম্বরটাকেও ডেসিমেল ফ্র্যাকশনে কনভার্ট করব। দেখুন কিভাবে কনভার্ট করা যায়। এই 9কে 100 দ্বারা ভাগ আছে, এটাকে ডেসিমেল ফ্র্যাকশনে যদি আমরা কনভার্ট করি, তাহলে ক এবং খ এর সঙ্গে আমরা ইজিলি কম্পেয়ার করতে পারবো। তাহলে এই অবস্থায় দেখুন দশমিকটা কিন্তু এখানে আছে। এখানে যেহেতু 2টা শূন্য আছে একের ডানে, সুতরাং দশমিকটা 2 ঘর সামনে যাবে। 1 ঘর 2 ঘর, তার মানে এখানে একটা শূন্য হবে। 2 ঘর সামনে আসার পরে দশমিকটা এইখানে বসবে, তারপরে 0.09। অর্থাৎ এই গ নম্বরটাকে যদি আমরা দশমিকে কনভার্ট করি, তাহলে পাচ্ছি 0.09। এরপরে আমরা ঘ নম্বরটাকে কনভার্ট করব। তাহলে একই ক্যাটাগরিতে এখানে দশমিক কয় ঘর সামনে চলে আসবে? 3 ঘর সামনে চলে আসবে, অর্থাৎ 0.009। এখন এই অপশনগুলো থেকে আমরা কিন্তু ইজিলি কম্পেয়ার করতে পারবো কোনটি সবচেয়ে বড়। দশমিকে কনভার্ট করার পরে আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে দশমিকের পরের যে সংখ্যাটা বা ডিজিটটা, এই ডিজিটটা যদি সার্থক অঙ্ক হয়, 4টাতেই যদি সার্থক অঙ্ক হতো, অর্থাৎ হচ্ছে আমি এইটার কথা বলছি, এই দশমিকের পরের যে ডিজিটটা, এইটা 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 এবং এইটা,
এই 4টা ডিজিটে আপনার দেখতে হবে কোনটা সবচেয়ে বড়। যে ডিজিটটা বড় হবে সেই অপশনটি হবে অ্যান্সার। এখানে দেখুন, এখানে 0 আছে, এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 1 0 আছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের এই মিস্টার খ। কারণ এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে দশমিকের পরেই সার্থক অঙ্ক 1 রয়েছে, আর কোনো অপশনে কিন্তু সার্থক অঙ্ক নাই, সব 0। 4 নং প্রশ্নটি ক্যাবের উপসহকারী প্রকৌশলী পদে এসেছিল 2021 সালে। এখানে বলা হচ্ছে 2/5 এবং 5/9 এর লসাগু কত। দেখুন, ভগ্নাংশগুলোর লসাগু বের করার জন্য আমাদের যে টেকনিকটা ইউজ করতে হয় সেটা হচ্ছে, ভগ্নাংশগুলোর লসাগু যদি আপনাকে বলে তাহলে আপনি করবেন কি, উপরে লিখবেন ভগ্নাংশগুলোর লবের লসাগু এবং নিচে লিখবেন হরের গসাগু। যদি আপনাকে গসাগু বের করতে বলে, আমি মুখে না বলে কথাটা এখানে লিখে দিচ্ছি, ভগ্নাংশগুলোর লসাগু এর ফর্মুলাটা হচ্ছে যে উপরে হচ্ছে লবের লসাগু, লবগুলোর লসাগু, এবং নিচে হচ্ছে হরগুলোর গসাগু। ওকে, যদি আপনাকে ভগ্নাংশগুলোর লসাগু বের করতে বলে, এবারে যদি আপনাকে প্রশ্ন করে যে ভগ্নাংশগুলোর গসাগু, যদি এ ধরনের প্রশ্ন আসে, কারণ আমাদের কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় 2 ধরনের কোশ্চেনই আসে, গসাগু, তাহলে আপনি এখানে লিখবেন লবগুলোর গসাগু আর হচ্ছে হরগুলোর লসাগু। দেখুন, আপনার এইখানে যেটা চাওয়া হচ্ছে, এই যে আপনি যেটা বের করবেন যে ভগ্নাংশের লসাগু সমান হবে, তাহলে উপরে লবগুলোর লসাগু লিখবো। কি লিখবো? লবগুলোর লসাগু। একই ক্যাটাগরিতে যখন আপনার গসাগু চাওয়া হবে তখন লবগুলোর গসাগু উপরে থাকবে, এবং উপরে যদি আপনি গসাগু লেখেন নিচে হবে হরগুলোর লসাগু। আবার লসাগুর ক্ষেত্রে উপরে যদি আপনি লসাগু লেখেন নিচে হবে হরগুলোর গসাগু। অর্থাৎ দেখুন, এই দুটা ভিন্ন হবে এবং এই দুটাও ভিন্ন হবে। ওকে, এই সূত্র দুটো যদি আপনি মনে রাখেন তাহলে এই ধরনের ম্যাথ যতগুলোই আসুক আপনি কিন্তু এটা ইজিলি কভার করতে পারবেন। এখন আমরা যদি এই ফর্মুলা দিয়ে এই ম্যাথটি করার চেষ্টা করি যে ভগ্নাংশগুলোর লসাগু সমান কি হবে, তাহলে বলা হচ্ছে লবগুলোর লসাগু। লব কত আমাদের? 2 আর হচ্ছে 5, 2টা ফ্র্যাকশন রয়েছে, এখানে একাধিক ফ্র্যাকশন থাকতে পারে, 3টা 4টা বা 5টা ফ্র্যাকশনও থাকতে পারে। আপনি করবেন কি, লবগুলোর লসাগু নেবেন। 2 আর 5 এর লসাগু কত? 2 আর 5 এর লসাগু হচ্ছে 10, তার মানে উপরে হবে আমাদের 10। এবং হরগুলোর গসাগু কত? হর হচ্ছে আমাদের 5 আর হচ্ছে 9, এদের গসাগু কত? গসাগু মানে হচ্ছে যে এই দুইটা সংখ্যাকেই ভাগ যাবে অ্যাটলিস্ট কোন সংখ্যা দ্বারা, তাহলে 5 এবং 9 কে ভাগ যাবে শুধুমাত্র 1 দ্বারা, এই কারণে এখানে 1 হয়। এই প্রশ্নটিতে দেখুন, এখানে কিন্তু অপশনে যে উত্তরগুলো দেয়া আছে এই উত্তরগুলো কিন্তু একটার সঙ্গেও মিল নাই, অর্থাৎ এই প্রশ্নটিতে আসলে সঠিক উত্তরটি ছিল না। আপনার যদি পরীক্ষার হলে এই ধরনের সঠিক উত্তর না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো কোনোটিতে দাগাইতে পারবেন না, আপনাকে এটা ফাঁকা রেখে আসতে হবে। আমার এই চ্যানেলে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রস্তুতির অংশ হিসাবে পরবর্তীতে আমরা বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এছাড়াও এই খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার যে গুরুত্বপূর্ণ সাজেশন সেটাও দেয়া হবে। আপনারা যারা খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আপনি অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন প্রত্যেকটা ভিডিওতে। 5 নম্বর প্রশ্নটি, এই প্রশ্নটি মৎস্য অধিদপ্তরের হিসাব রক্ষণ এর নিয়োগ পরীক্ষা এসেছিল 2018 সালে। এখানে বলা হচ্ছে একটি কলমের দাম 25 টাকা থেকে 30 টাকা হলে শতকরা কত টাকা বাড়লো। ইনিশিয়ালি একটা কলমের দাম ছিল 25 টাকা, পরে দামটা বেড়ে 35 টাকা হয়েছে। এখন বলা হচ্ছে যে শতকরা কত দাম বাড়লো, মানে 100 টাকার মধ্যে কত দাম বাড়লো। এখানে দেখুন 25 টাকা ছিল, হয়েছে এটা বৃদ্ধি পেয়ে হয়েছে কত? 35। তাহলে কত বাড়লো? এখানে আমাদের 10 টাকা বৃদ্ধি পেয়েছে। এই যে 10 টাকা বৃদ্ধি পেল, এই 10 টাকা আমরা হিসাব করলাম কিভাবে? এই 25 এর উপরে। ওকে, তার মানে এই 25 টাকায় বৃদ্ধি পায় 10 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? দ্যাটস ইট। 25 টাকায় বৃদ্ধি পায় এই 10 টাকা।
তাহলে 1 টাকায় বৃদ্ধি পাবে কত? 10/25। এবং 100 টাকায় 100 কেন বের করবো? এখানে বলা হচ্ছে শতকরা কত টাকা বাড়লো আর কি। তাহলে 100 টাকায় বৃদ্ধি পাবে 10 × 100 ভাগ 25। এই 25 দ্বারা যদি 100-কে কেটে ফেলি তাহলে এখানে আসে হচ্ছে 4, 4 10 40, অর্থাৎ 40% কিন্তু হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার, অর্থাৎ মিস্টার ক হচ্ছে এখানকার অ্যান্সার। 6 নং কোশ্চেনটি দেখুন। 6 নং কোশ্চেনটি 41তম বিসিএস এ এসেছিল। এখানে বলা হচ্ছে একজন ব্যক্তির বেতন 5% কমেছে, অর্থাৎ যত বেতন ছিল সেখান থেকে 5% কমেছে, কিন্তু 1 বছর পর তা আবার 5% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। তো এখানে যেহেতু শতকরার কথা বলছে, সুতরাং আমরা শতকরা নিয়ে ক্যালকুলেশন করব, অর্থাৎ যে ক্যালকুলেশনটা ধরে নিয়ে করলে আমাদের খুবই সহজ হবে সেটা ক্যালকুলেশন করব। ধরে নিচ্ছি ওই ব্যক্তির ইনিশিয়ালি বেতন ছিল 100 টাকা, বলছে একজন ব্যক্তির বেতন 5% কমেছে। তাহলে 100 এর 5% কত? 100 এর 5% হচ্ছে 5। তাহলে 100 থেকে যদি আমরা 5 টাকা কমাই দেই তাহলে তার বেতন কত হবে? 95 টাকা হবে। অর্থাৎ একজন ব্যক্তির বেতন ইনিশিয়ালি বেতন ছিল 100, এখান থেকে তার 5% কমেছে, কমার পরে তার বেতন হচ্ছে কত? 95। এখন কথা হচ্ছে এই যে 95 সে 1 বছর পাবে বলছে, কিন্তু 1 বছর পর, অর্থাৎ এই 95 করে সে 1 বছর পাবে, 1 বছর পর আবার 5% বেড়েছে। এখন কথা হচ্ছে 1 বছর পর তার বেতন মূলত সে এই 1 বছরে কত কন্টিনিউ করেছে? এই 95। তাহলে এই 95 থেকে 5% বেড়েছে, এই 95 এর 5% বেড়েছে। তাহলে আমরা এখানে 95 এর 5% বের করব, 95 এর 5%, এর মানে হচ্ছে 95 × 5/100। এইটা দিয়ে ক্যালকুলেশন করলে 20 আসে, অর্থাৎ 20 দ্বারা এই 95 কে ভাগ করতে হবে। 20 দ্বারা যদি 95 কে ভাগ করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে 4 বার আসে, 4 × 80, এখানে হচ্ছে 15 থাকে, এবং এখানে যেহেতু 15 কে যায় না 20 দ্বারা, সেক্ষেত্রে আমরা এখানে করব কি, এখানে একটা দশমিক নিব এবং এখানে একটা আন্ডা দিব। আন্ডা দেওয়ার পরে 20 দ্বারা 150 কে ভাগ করব। এখানে যদি 7 দিই আমি, 7 × 14, অর্থাৎ 140 হবে, বিয়োগ করলে এখানে 10 পাচ্ছি। আবার 10 কে কিন্তু যাচ্ছে না, যার কারণে আমরা এই দশমিকের জন্য এইখানে আরেকটা শূন্য নিব। শূন্য নিলে এখানে 4 আসে, সরি 5 আসে, 5 × 100, অর্থাৎ 95 এর 5% হচ্ছে 4.75। এখন কথা হচ্ছে সে বেতন পাচ্ছে মূলত কত? সে বেতন পাচ্ছে 95 করে, এর 5% বাড়বে, তাহলে 95 যোগ 4.75, যদি ক্যালকুলেশন করি 99.75। এখন আমাদের কিন্তু ক্যালকুলেশন শেষ, এখন জাস্ট আমরা অ্যানসারটা বের করে নিব। দেখুন ইনিশিয়ালি বেতন ছিল 100, এরপর 5% কমার পর তার বেতন হয়েছে 95। এখন 95 এর 5% বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাওয়ার পর তার বেতন, অর্থাৎ 95 এর 5% হচ্ছে 4.75, এইটা যোগ হবে এই 95 এর সঙ্গে, যোগ হওয়ার পর সর্বশেষ সে বেতন পাচ্ছে 99.75 টাকা। তার ইনিশিয়াল বেতন কত ছিল? 100 ছিল, এবং সর্বশেষ তার বেতন কত? 99.75। এই দুইটার মধ্যে আমরা কম্পেয়ার করব কোনটা বড় বা কোনটা ছোট। এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, তার মানে হচ্ছে বেতন অবশ্যই কি আগে ছিল 100, এখন হচ্ছে 99.75, তার মানে হচ্ছে কমেছে, তার মানে বেতন কমেছে, এটুকু আমরা শিখি। এখন কত হচ্ছে কত কমেছে, অবশ্যই এখান থেকে আমরা এটা বাদ দিব। 100 থেকে যদি 99.75 বাদ দেন সেক্ষেত্রে আপনি 25% পাবেন, অর্থাৎ হচ্ছে অ্যান্সার এই যে মিস্টার গ। যদি এই অঙ্কটি যদি আপনি 100 কে না ধরে ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে আপনার আরেকটু কমপ্লেক্স হবে। 7 নম্বর কোশ্চেনটি দেখুন। এখানে এই কোশ্চেনটি দুদকের কোর্ট পরিদর্শক 2022 সালে এসেছিল। এখানে বলা হচ্ছে বার্ষিক শতকরা 5 টাকা হার সরল সুদে 640 টাকার 2 বছর 6 মাসের সুদ কত? এখানে যেটা বিষয় সেটা হচ্ছে এই 2 বছর 6 মাসের কথা বলা হচ্ছে। এখানে 2 বছর 6 মাস বলতে আমরা কি বুঝি? 1 বছর বলতে হচ্ছে 12 মাস বুঝি, তাহলে অর্ধেক বছর বলতে আমরা 6 মাস বুঝি। তাহলে 2 বছর 6 মাস, তার মানে হচ্ছে 2.5 বছর। 2.5 বছরটাকে আমরা সরাসরি এভাবে লিখতে পারি
2.5 এত বছর, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন বলছে সরল সুদের কথা বলছে। সরল সুদ বলতে আমরা কি বুঝি? I = PNR। তাহলে এখানে P কত? আমাদের আসল কত? এখানে 640 টাকা। 640 লিখবো ইনটু N, অর্থাৎ হচ্ছে সময় কত? 2 বছর 6 মাস। 2 বছর 6 মাসকে আমরা লিখছি 2.5 বছর ইনটু এরপরে হবে আর। আর বলতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা মুনাফার হার। মুনাফার হার আমাদের কত? 5 টাকা। তো আমরা এখানে 5 লিখবো। যেহেতু মুনাফার হার 5%, সুতরাং অবশ্যই আমাদের এখানে কিন্তু 100 দ্বারা ভাগ করতে হবে, দেন আমাদের পার্সেন্টেজটা উঠে যাবে। এখন এই অঙ্কটা সিম্পলিফাই করার জন্য আমরা এখানে একটা আন্ডারলাইন দিব, দেওয়ার পরে এই যে দশমিকটা আছে এই দশমিকটা আগে উঠাই দিব। যদি আপনি দশমিক রেখে ক্যালকুলেশন করার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা খুবই বেশি। এই কারণে আমরা এই ঝামেলাটাকে উঠাই দিব। দশমিক তোলার নিয়ম হচ্ছে একটা 1 আসবে এবং দশমিকের ডানে কয়টা সংখ্যা আছে? একটা সংখ্যা আছে, সেজন্য 1-এর ডানে ততটা শূন্য বসবে। ওকে, এখন আমাদের মোটামুটি সিম্পলিফাই চলে এসেছে। এখন এই শূন্য আর আমি এই শূন্য কাটতেই পারি। এখানে 5 দ্বারা আমি এই 10 কে কাটলে এখানে 2 আসে। আবার এটা কিন্তু আমি 5 দ্বারা কাটতে পারি, 5 × 5 = 25। এইটাকে যদি আমি 5 দ্বারা কাটি সেক্ষেত্রে আমাদের 2 আসে। এবারে এই 2 দ্বারা যদি আমি 64 কে কাটি সেক্ষেত্রে 32 আসে। আবার এই 2 দ্বারা যদি 32 কে কাটি সেক্ষেত্রে 16 আসে। এখানে থাকে 5, এখানে থাকে অনলি 5, আর এদিকে থেকে হচ্ছে 16। এই 5 আর 16 যদি আমরা গুণ করি 5 × 16 80 হয়। এইটাই হচ্ছে মূলত আমাদের বলছে সুদ, এই যে ইন্টারেস্ট যেটা। তাহলে 5 × 16 80, অ্যানসার হচ্ছে আমাদের এই যে মিস্টার গ। আমরা যদি 8 নম্বর প্রশ্নটি দেখি, এই প্রশ্নটি সার্কেল এডজুটেন্ট উপজেলা আনসার ভিডিওর কর্মকর্তা 2015 সালে এসেছিল। এখানে বলা হচ্ছে যদি x = y = y = z = 1.5 এবং z এর ভ্যালুটা দেয়া আছে 2 হয়, তবে x এর ভ্যালু কত? অর্থাৎ আপনাকে এখানে x এর ভ্যালু বের করতে হবে, z এর ভ্যালুটা এখানে দেয়া আছে। আমাদের এখানে তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি যে এই যে ফিগারটা, এটাকে কিন্তু আমরা ইজিলি এভাবে লিখতে পারি x/y = y/z = 1.5। এর মানেটা হচ্ছে এই দশমিকটা যদি আমি উঠাই দেই তাহলে 10 আসে। এখন যদি আমি এটাকে 5 দ্বারা কেটে দেই, এখানে 2, এখানে আসে 3, তার মানে 3/2। ইভেন্চুয়ালি আমি এখানে পাচ্ছি x/y = y/z = 3/2 পাচ্ছি। এবং আমাদের আরেকটা ভ্যালু এখানে z দেয়া আছে, z = 2 দেয়া আছে। তাহলে আমাদের বের করতে হবে x এর ভ্যালুটা। দেখুন, এটা করার জন্য আপনাকে দেখতে হবে এই যে এখানে z এর ভ্যালুটা দেয়া আছে, কেন দেয়া আছে? অবশ্যই একটা হেল্পিং হ্যান্ড এটা, z এর ভ্যালুটা। এই লাইনটা দ্বারা আমরা আসলে কি বুঝি? এই লাইনটা দ্বারা আমরা এখানে বুঝতে পারি যে x/y এর ভ্যালুটা হচ্ছে 3/2 এবং y/z এর ভ্যালুটা হচ্ছে 3/2, কারণ এখানে ইকুয়েশন সাইন আছে, এখানেও ইকুয়েশন সাইন আছে। তার মানে আমরা এই দুইটা পার্ট থেকে আমরা দুইটা ইকুয়েশন কিন্তু দাঁড় করাইতে পারি। একটা হচ্ছে x/y = 3/2, এইটা লিখতে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আর একটা হচ্ছে y/z = 3/2, এইটা লিখতেও কারো প্রবলেম হওয়ার কথা না, কারণ আমরা অনেক ম্যাথ করে আসছি ক্লাস 9-10-এ। এখানে বলা হচ্ছিল যে প্রথম পক্ষ, তৃতীয় পক্ষ এবং দ্বিতীয় এবং তৃতীয় পক্ষ নিয়ে এই ধরনের ক্যালকুলেশন করা যায়, ম্যাথমেটিক্সে জায়েজ আছে এটা। তো আমরা z এর মানটা কোথায় বসাতে পারি? z এর মানটা কিন্তু আমরা এখানে বসাতে পারি। আমরা কিন্তু এখানে কোনোভাবেই z এর মান বসাতে পারি না। আমাদের এখান থেকে জাস্ট এখান থেকে কোনোভাবে যদি আমি y এর ভ্যালুটা বের করি, তাহলে কিন্তু আমি এই ইকুয়েশনে এসে y এর ভ্যালু বসাই দিলে x এর ভ্যালুটা পেয়ে যাব। তো আমাদের এই কাজটা করে নেই। y z এর ভ্যালু আমাদের কত? 2, 3/2। এই 2 ক্যান্সেল, তার মানে y = আমরা কত পাচ্ছি? 3 পাচ্ছি। আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু বের করা। তো x বাই এখানে y এর ভ্যালু কত পাচ্ছি আমরা? 3, এখানে বসাই দিব = 3/2। তার মানে x হচ্ছে 9/2। 9 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো 4.5। তো আমাদের এখানে অপশনে এই মিস্টার গ তে 4 পয়েন্ট দেয়া আছে, সুতরাং মিস্টার গ হচ্ছে এখানকার অ্যানসার।
9 নম্বর ব্যাচটি দেখুন 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায়ে 2 তে এসেছিল। এখানে বলা হচ্ছে 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করলে কত শতাংশ লাভ হয়। আমরা জানি যে আসলে এই ধরনের ম্যাথগুলোতে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই দুইটা বের করা কিন্তু খুবই জরুরি, এবং এদের উপর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এদের উপর নির্ভর করে মূলত আমাদের হচ্ছে লভ্যাংশটা বের করতে হয়। 4টা আপেলের সংখ্যা ডাজ নট ম্যাটার এখানে, কারণ এখানে বলছে যে 4টি আপেল 20 টাকায় কিনছে, কেনার পরে 30 টাকায় বিক্রি করছে। এখন ওই 4টি তো বিক্রি করছে, যার কারণে আমরা এই 4টি অর্থাৎ আপেল সংখ্যাটা এটা আমলে নিব না বা এটা নিয়ে কোনো কাজই করব না। 4টি আপেল 20 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করে, অর্থাৎ এখানে সে ক্রয় করেছে 20 টাকা দিয়ে, এটা তার হচ্ছে মূলধন, এবং সে বিক্রি করেছে 30 টাকায়। এখন 20 টাকায় কিনে যদি 30 টাকায় সে বিক্রি করে, তার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 10 টাকা। এই যে 10 টাকা লাভ হলো, সে ইনভেস্ট কত করেছিল? ইনভেস্ট করেছিল এই 20 টাকা, তার মানে 20 টাকায় লাভ হয় 10 টাকা। ওই কথাটা আমরা লিখবো, 20 টাকায় লাভ হয় 10 টাকা। তাহলে 1 টাকায় লাভ হবে কম না বেশি? অবশ্যই কম। তাহলে 10 ভাগ হচ্ছে 20, এবং বলছে এখানে কত শতাংশ লাভ হয়, তার মানে শতকরার কথা বলছে। তাহলে 100 টাকায় লাভ হয় কত? সে যদি 100 টাকা দিয়ে ব্যবসাটা স্টার্ট করতো, তাহলে তার লাভ কত হতো? 10 ইন্টু 100 বাই 20, এইটা দ্বারা একে কাটলে আমাদের হচ্ছে 5 আসে, 5 10 50। এখানে দেখুন যে সে যদি 100 টাকায় ব্যবসাটা স্টার্ট করতো, তাহলে তার 50 টাকা লাভ হতো। আর সে এখানে 20 টাকা দিয়ে ব্যবসা স্টার্ট করার পরে সে কিন্তু 10 টাকা লাভ করেছে। আমরা কিন্তু অপশনটা বা অ্যানসারটা এখান থেকেও নিতে পারি, কারণ 20 টাকায় সে ব্যবসা স্টার্ট করেছে, সে লাভ করেছে কত? 10 টাকা, অর্থাৎ হচ্ছে 20-এর অর্ধেক। এখন সে 100 টাকা দিয়ে সে যদি ব্যবসা স্টার্ট করে, তাহলে লাভ হবে কত? তার যে মূলধন ছিল তার অর্ধেক, তার অর্ধেক কত? 50। এটা হচ্ছে অ্যানসার। এ ধরনের যদি আপনার হচ্ছে 2% বলে বা 3% বলে, সেখানে আপনি কিন্তু ইজিলি অ্যানসারটা বের করতে পারবেন মৌখিকভাবে। এখানে শুধু শতাংশ কথা বলা হচ্ছে, তার মানে হচ্ছে 100-র কথা বলা হচ্ছে। সে যদি 200 টাকা দিয়ে স্টার্ট করতো, তাহলে উত্তর কিন্তু 100 হতো। সে যদি 300 টাকা দিয়ে স্টার্ট করতো, অর্থাৎ 3%-র কথা বলা থাকতো, তাহলে কিন্তু সে 3×50-কে 150, অর্থাৎ হচ্ছে 150 টাকা সে লাভ করতো। 10 নম্বর কোশ্চেনটি দেখুন, এখানে বলা হচ্ছে পল্লী বিদ্যুতের নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল। এই প্রশ্ন বলা হচ্ছে যে একটি শ্রেণীতে 10 জন ছাত্রের প্রত্যেকে তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দিলে মোট কত টাকা উঠবে। এই প্রশ্নটি কিন্তু খুব মজার একটা অঙ্ক এবং অনেক সিম্পল একটা ক্যালকুলেশন। ধরুন আপনারা 3 জন ফ্রেন্ড রয়েছেন, ক খ গ, তাহলে ক এর সহপাঠী কতজন? ক এর সহপাঠী কিন্তু 2 জন, ফ্রেন্ড 3 জন, বাট ক এর সঙ্গে আছে কতজন? 2 জন। আবার খ এর সঙ্গে আছে কতজন? 2 জন। আবার গ এর সঙ্গে আছে কতজন? 2 জন। তার মানে যত সংখ্যক স্টুডেন্ট হবে তার থেকে 1 কমবে। তার মানে এখানে দেখুন টোটাল স্টুডেন্ট হচ্ছে আপনার 10 জন, টোটাল স্টুডেন্ট 10 জন। তাহলে একজনের সহপাঠী কতজন হবে? একজনের সহপাঠী হবে 9 জন, কারণ এই 9 আর নিজে ওই ব্যক্তি, এই হচ্ছে টোটাল 10 জন ব্যক্তি। এই দুইটা যোগ করলে আপনি এই 10 পাবেন। প্রশ্নে বলা হচ্ছে যে প্রত্যেকে তার সহপাঠীর সমান সংখ্যক চাঁদা দিলে, অর্থাৎ একজন ব্যক্তি কত টাকা চাঁদা দিবে? তাহলে একজন ব্যক্তির সহপাঠী কতজন? 9 জন। তার মানে একজন চাঁদা দিবে হচ্ছে 9 টাকা। একজন যদি চাঁদা দেয় 9 টাকা, টোটাল লোক আছে কতজন? 10 জন। তাহলে 10 জনের চাঁদা কত উঠবে? 9 10 90। সুতরাং অ্যান্সার হচ্ছে আমাদের এই যে মিস্টার গ। এই ম্যাথটি দেখুন পরিবার পরিকল্পনা অধিদপ্তর 2014 তে এসেছিল। এখানে বলা হচ্ছে একটি মানুষ ঘন্টায় 600 গজ হাঁটে, ওই মানুষটি 1 মিনিটে হাঁটে কত ফুট? তো প্রশ্নটি দেখুন, হাঁটে কত ফুট, তার মানে এইখানে দেখুন অপশনে কিন্তু একটা গজ আছে, সুতরাং এটা তো অ্যান্সার কোনোভাবেই হবে না, এটা অ্যান্সার কোনোভাবেই হবে না। প্রশ্নে বের করতে বলছে
হাঁটে কত ফুটের কথা বলছে, তো আমাদের ফুটে অ্যান্সারটা নিয়ে আসতে হবে, যার কারণে গজ অ্যান্সারটা হবে না। এখন বাকিগুলো আমরা ট্রাই করব। 1 ঘন্টায় 600 গজ হাঁটে। 1 ঘন্টা বলতে কি বোঝায়? 60 মিনিটে। তার মানে আমরা এখানে লিখতে পারি 60 মিনিটে হাঁটে কত গজ? 600 গজ। তাহলে 1 মিনিটে হাঁটবে, কম হবে, কম হলে কি ভাগ হয়, এই 600 যদি আমরা এই 60 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের আসে অনলি 10, এত গজ আসে। তার মানে ওই ব্যক্তি যদি 1 মিনিট হাঁটে সে টোটাল 10 গজ হাঁটবে। এখানে বলছে 1 মিনিটে কত ফুট হাঁটে, তাহলে আমরা এই গজটাকে ফুটে কনভার্ট করব। আমরা কিন্তু 1 মিনিটে কত গজ হাঁটে এটা বের করে ফেলছি অলরেডি। আমাদের এখন কাজ হচ্ছে এই গজটাকে জাস্ট ফুটে কনভার্ট করা। আমরা জানি 3 ফুট সমান 1 গজ, তাহলে 10 গজ সমান 3 দশে 30 ফুট। তাহলে অ্যান্সার হবে আমাদের এই যে মিস্টার গ 30 ফুট। 12 নম্বর কোশ্চেন আমরা দেখব। এই প্রশ্নটি পাওয়ার গ্রিড কোম্পানি সহকারী প্রকৌশলী পদে এসেছিল 2024 সালে, অর্থাৎ সাম্প্রতিক সময়ের প্রশ্ন এটি। এখানে বলা হচ্ছে মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2.5 বছর বেশি। পিতার বয়স 50 বছর হলে তাহলে মাতার বয়স কত? দেখুন এই প্রশ্নটি আসলে ক্যালকুলেশন করার মতো আসলে যথেষ্ট পরিমাণ কিন্তু তথ্য দেয়া নেন। এখানে জাস্ট বলা হচ্ছে মাতাও 3 পুত্র এবং পিতাও 3 পুত্র, এদের বয়সের গড় হচ্ছে 2.5। তাহলে আমরা ওই কথাটা লিখব যে আমরা যদি লিখি পিতা ও 3 পুত্র, 3 পুত্রের বয়সের গড় আর হচ্ছে মাতা ও এই 3 পুত্রের বয়সের গড়, এইটা যদি আমরা কোনোভাবে ক্যান্সেল করতে পারি, দেখুন অর্থাৎ বিয়োগ করব আমরা। এখানে 3 পুত্রের বয়সের গড়, 3 পুত্রের বয়সের গড়, প্রথম ক্ষেত্রে পিতা এবং 3 পুত্রের বয়সের গড়, দ্বিতীয় ক্ষেত্রে মাতা ও 3 পুত্রের বয়সের গড়। তার মানে এই দুইটা কিন্তু সমান, তার মানে এই দুইটা ক্যান্সেল হয়ে যাবে। ক্যান্সেল হয়ে গেলে এখানে কি থাকে? পিতা ও মাতার বয়সের গড়। আমরা কি করতেছি? বিয়োগ করতেছি। বিয়োগ না করলে কিন্তু এই দুটো কখনোই কেটে যাবে না। তাহলে এই কথাটা, এই দুটো ক্যান্সেল হওয়ার পরে আমরা লিখতে পারি পিতা ও মাতার বয়সের গড় আমাদের কত? 2.5 বছর। এখানে লোক কতজন ছিল? 4 জন ছিল। 3 আর 1 4 জন ছিল, মোট লোক সংখ্যা দ্বারা এটাকে গুণন, তাহলে ইনটু 4। তার মানে হচ্ছে এখানে 10 আসতেছে, এখানে 10 বছর। এখানে বলা হচ্ছে পিতা ও মাতার বয়সের যে সমষ্টিটা রয়েছে তার পার্থক্য। আমরা কিন্তু 4 দ্বারা গুণ করার কারণে এখন কিন্তু আর বয়সের গড় নাই, গড়টাকে আমরা সমষ্টিতে কনভার্ট করে ফেলছি। পিতা এবং মাতা দুইজনের বয়সের ব্যবধানটা হচ্ছে 10 বছর। তার মানে এই 10কে আমরা লিখতে পারি ভাবে পিতা ও মাতার বয়সের সমষ্টির পার্থক্য কিন্তু লিখতে পারি। এটা পার্থক্য কিন্তু আমরা লিখতে পারি পিতা ও মাতার বয়সের সমষ্টির পার্থক্য। পার্থক্য তাহলে কত হবে? 10 বছর। অর্থাৎ পিতা মাতার চেয়ে 10 বছর বড়, অথবা মাতা পিতার চেয়ে 10 বছর বড়। কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেখানে কিন্তু কখনোই মাতা 10 বছর বড় হতে পারে না, পিতা সর্বদাই বড় হয়। এখানে পিতার বয়স 50 বছর হলে মাতার বয়স কত? পিতার বয়স যদি 50 হয়, মাতা অবশ্যই ছোট হবে। এইখানে আমাদের 10 মাইনাস করে দিব। 10 যদি মাইনাস করি তাহলে 40 বছর। তার মানে এই মাতার বয়স হবে 40 বছর, মিস্টার খ।
13 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটি দেখুন প্রাইমারি হেড টিচার পদের পরীক্ষা 2001 সালে এসেছিল। প্রশ্নটি অনেক আগের হলেও আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে, এই কারণে আমি এই মডেল টেস্ট 1 এ এই কোশ্চেনটি অ্যাড করেছি। তো এটা যোগফল বের করার জন্য আমরা অনেকগুলো পন্থা অবলম্বন করতে পারি বুঝে বুঝে, বাট আমাদের যে ফর্মুলাটা আছে আমরা এটা ইউজ করার চেষ্টা করব। দেখুন ফার্স্টলি এই ধরনের যদি অঙ্ক আপনার আসে, আপনাকে ফার্স্টলি পদ সংখ্যা বের করতে হবে, অর্থাৎ টোটাল কতটি পদ রয়েছে। 5 থেকে 35, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 31টি পদ রয়েছে। এই 31টি পদ কিভাবে রয়েছে আমরা কিভাবে বুঝবো? এটা বের করার নিয়ম হচ্ছে পদ সংখ্যা যদি আমি লিখি এখানে, পদ সংখ্যা সমান সমান শেষ পদ বিয়োগ প্রথম পদ। শেষ পদ কত আমাদের? 35 বিয়োগ প্রথম পদ। প্রথম পদ কত আমাদের? 5 ভাগ ব্যবধান, পদগুলোর ব্যবধান কত? 5, 5-এর পরে 6, 6-এর পরে 7, 7-এর পরে 8, 8-এর পরে 9, এভাবে 35 পর্যন্ত যাবে, অর্থাৎ ব্যবধান হচ্ছে 1। এই ব্যবধানটা আমরা নিচে লিখব, এর সঙ্গে যোগ করব 1 যোগ করতে হয় আমাদের। এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, মানে ফর্মুলাটা মেইনটেইন করে যেটা করতে হয় সেটা, যে 35 থেকে যদি আপনি 5 বাদ দেন সেক্ষেত্রে আপনি 30 পাবেন। 30 কে যদি 1 দ্বারা ভাগ করেন আপনি ওই 30ই পাবেন। এর সঙ্গে যদি আপনি 1 যোগ করেন তাহলে আপনি 31 পাবেন। তার মানে আমাদের এখানে এই যে পদ সংখ্যা আমরা বের করছি এটা কিন্তু 31 আমরা বের করেছি। এটা কিন্তু এমনিতেই ক্যালকুলেশন করলে বোঝা যায়, বা নরমাল থিংকিং এ এটা বলা যায় যে 5 থেকে 35 পর্যন্ত এখানে 31টি পদ রয়েছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে মূলত যোগফলটা বের করা। যোগফলটা আমরা কিভাবে বের করব? তাহলে যোগফলের যে ফর্মুলাটা সেখানে ছিল সমষ্টির যে ফর্মুলাটা, সমষ্টি। আমরা কিন্তু ধারার অঙ্কগুলোতে এই বেসিকগুলো পড়ে আসছি কিভাবে ফর্মুলাটা আসে। সমষ্টি শেষ পদ কত আমাদের? 35 যোগ প্রথম পদ। প্রথম পদ ধারা কত আছে? 5 আছে, ভাগ, এখন নিচে সর্বদাই কিন্তু 2 হবে, এই সমষ্টির ক্ষেত্রে সর্বদাই 2 হবে, ইনটু পদ সংখ্যা। পদ সংখ্যা আমাদের কত? 31। এই 31 আমরা এখানে লিখব। ওকে, এখন এই 35 আর 5 কত হয়? 40 হয়। 40 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে 20 আসে। 20 ইনটু 31 ক্যালকুলেশন করলে 31 দুগুণ 62, আর এখানে হচ্ছে একটা শূন্য, তার মানে হচ্ছে 620, অর্থাৎ হচ্ছে এই যে মিস্টার গ এখানকার অ্যান্সার। এই অঙ্কটাই যদি আপনি নরমালি করার চেষ্টা করেন, অর্থাৎ এভাবে যদি করেন, এখানে 5, তারপরে 6, তারপরে 7, এভাবে চলতে 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 এখানে 35, তার পূর্বের পদটা কত আমাদের? 34, তার পূর্বের পদ কত? 33। এখানে দেখুন আপনি এই পদ আর এই পদ যদি যোগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি কত পাবেন? 40 পাবেন। আবার এই পদ এবং এই পদ যদি যোগ করেন সেক্ষেত্রে আপনি কত পাবেন? আবার 40 পাবেন। সিমিলার ক্যাটাগরিতে এই পদ আর এই পদ যোগ করলে আপনি 40 পাবেন। তার মানে এভাবেও কিন্তু আপনি ক্যালকুলেশনটা করে ইজিলি এই ম্যাথটি করতে পারেন ফর্মুলা ইউজ না করেও।